স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। তো আজকে হচ্ছে আমরা গতদিন একটু মিস করে ফেলেছিলাম, সেটা হচ্ছে কি আমরা টাইপ 3 এর একটা প্রবলেম দেখাতে পারিনি, সেটা আমরা আজকে এখানে দেখব। প্রথমেই তো লিখি আমরা সবাই খাতার মধ্যে টাইপ 3 অর্থাৎ একাধিক অ্যাসিড এবং ক্ষারের মিশ্রণ থেকে আমরা এখন পিএইচ নির্ণয় করব। তো প্রথমে এরকম প্রবলেমগুলো কিরকম করে থাকবে এটা একটু বুঝে নিই। ধরো হচ্ছে তোমাকে বলা থাকবে যে আমার কাছে একটা আছে HCl, আমার কাছে একটা আছে সালফিউরিক অ্যাসিড, আমার কাছে আছে ধরো একটা নাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, ধরে তিনটা অ্যাসিডকে আমি মিক্স করলাম। এখন এই তিনটা অ্যাসিডকে মিক্স করলে পিএইচ এর মানটা কত হবে ওইটা এখন আমার বের করতে হবে। তো আগের ম্যাথগুলোতে আমরা কি করতাম, ইন্ডিভিজুয়ালি দেখতাম আলাদা করে যে HCl এর পিএইচ কত হবে ওইটা আমরা দেখতাম, অথবা সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত হবে ওইটা আমরা দেখতাম। অর্থাৎ আগে আমরা ভেবে আলাদা আলাদা করে সবগুলা বের করতাম। কিন্তু এখন আমরা যে টাইপ 3টা দেখব, এই টাইপ 3 মধ্যে অ্যাকচুয়ালি হবে কি, আমরা সবগুলা অ্যাসিডের কি করব, সবগুলা অ্যাসিডের মিক্স করে তার পিএইচ নির্ণয় করব। তো এই ধরনের ম্যাথগুলো করার জন্য একটা আমরা সিস্টেম ফলো করব, সেটা বুঝাই বলি। তো আমরা এই ধরনের ম্যাথ কিভাবে আগাবো, একটু করে মূলনীতি বা হচ্ছে যে তুমি কি লিখে নাও, এটাকে যে প্রি কনসেপ্ট লিখে নাও, যে এই ধরনের ম্যাথ যখন থাকবে তখন আমরা কিভাবে আগাবো। দেখো, তো একটা এক্সাম্পল তোমাকে আমি দিই। ধরো তোমাকে বলা হচ্ছে কি, ধরো হচ্ছে যে কি HCl আছে আমার কত, ধরো হচ্ছে 0.1 মোলার HCl আছে। তারপরে ধরো হচ্ছে যে কি আমার সালফিউরিক আছে অ্যাসিড আছে কত, ধরো হচ্ছে এটা 0.05 মোলার। ধরো এরকম দুইটা অ্যাসিড আছে। তো বলছি কি, যে দুইটা অ্যাসিডকে আমি মিক্স করি, মিক্স করার পরে পিএইচ হবে কত, এখন আমরা এই ম্যাথটা বের করতে চাই। তাহলে তুমি কি করবে, প্রথমে দেখো আমরা তো জানি যে HCl কয়টা করে H প্লাস দেয়, একটা করে H প্লাস দেয়। তার মানে HCl এর ঘনমাত্রা যা, এই একটা H প্লাস এর ঘনমাত্রা কি তা হবে কিনা বলো। আবার সালফিউরিক অ্যাসিড আমি জানি কয়টা করে H প্লাস দেয়, জলীয় দ্রবণে দুইটা করে H প্লাস দেয়। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যা হবে এখানে তার কি হবে, দ্বিগুণ হবে কিনা বলো ঘনমাত্রাটা। তো প্রথম কাজ হচ্ছে আমার এখানে টোটাল H প্লাস এর ঘনমাত্রা বের করে ফেলা। তাহলে আমি কি করব, এখানে H প্লাস নেট বের করব। তো H প্লাস নেট কোথা থেকে আসবে, একটা H প্লাস আসবে আমার কোথা থেকে, HCl থেকে, আর দুইটা আসবে থেকে, সালফিউরিক অ্যাসিড থেকে। তাইলে আসো হিসাব নিকাশ করে ফেলি। তো এখানে যে একটা আসছে এটার ঘনমাত্রা কত হবে, HCl এবং এখানকার H প্লাস এদের মধ্যে হচ্ছে যে কি এক মূল থেকে এক মূল সম্পর্ক, অর্থাৎ এক মোলারিটির সাথে এক মোলারিটির সম্পর্ক। তাহলে যদি এখানে 0.1 মোলার থাকে, এখানেও কত হবে 0.1 মোলার। তাহলে এই H প্লাস এটা আসতেছে থেকে HCl থেকে, এটা আসতেছে কোথায়, সালফিউরিক অ্যাসিড থেকে। তাহলে এখানে বসাই দিই, এখানে হবে কত, যেহেতু 1:1 এখানে হবে 0.1 মোলার, প্লাস এখানে হবে কত, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যা থাকবে এখানে তার কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, অর্থাৎ 0.05 ইন্টু কত হবে, 2 হবে। তাহলে এখানে আমরা কি পেয়ে যাব, মোট H প্লাসের অ্যামাউন্টটা পেয়ে যাব। তাহলে কত হবে, এখানে হবে 0.1, এখানে হবে কত 0.1, অর্থাৎ টোটাল হবে কত 0.2। এখন তুমি কি করবা, সূত্র লাগাইবা, যে আমরা জানি পিএইচ সমান কত। আচ্ছা দাঁড়াও, এটা একটু আলাদা করে লিখি। এটুকু কাজ করে আমরা ভালো করে বুঝতে পারছি যে কেন এক গুণ কেন দ্বিগুণ, আমরা আগের ক্লাসগুলোতেও বুঝছি এই জিনিসটা। তো এরপর তুমি লিখবে এখানে যে সুতরাং আমরা জানি পিএইচ সমান কত, মাইনাস লগ অফ কি হবে, H প্লাস অফ নেট। তাহলে এখান থেকে তুমি বের করে ফেলতে পারবা মাইনাস লগ অফ কত 0.2। এটা যদি তুমি ইউজ করো তাহলে তোমার এখানেই সবগুলা ভ্যালু চলে আসবে। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো জিনিসটা। এবং হচ্ছে যে কি এভাবে আমরা ম্যাথগুলো করব। তো আসো আমরা একটা ম্যাথে চলে যাই। তো দেখো একটা ম্যাথ দেওয়া আছে এখানে, যে বলা হচ্ছে 0.1 মোলার নাইট্রিক অ্যাসিড, 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড এবং 0.01 মোলার ফসফরিক অ্যাসিড, এদের মিশ্রণের পিএইচ কত। তাহলে আসো আমরা করে ফেলি। প্রথমে আমি লিখবো যে এই সূত্রটা, যে আমার এখানে H প্লাস অফ নেটটা লিখে ফেলি। যেহেতু নাইট্রিক অ্যাসিড থেকে আমি জানি HNO3, আমি জানি নাইট্রিক অ্যাসিড কয়টা করে দেয়, একটা করে H প্লাস দেয়। সালফিউরিক অ্যাসিড কয়টা করে দেয়, দুইটা করে দেয়। আর H3PO4 আমার ফসফরিক অ্যাসিড, এটা দেবে তিনটা করে। তার মানে এখানে যে ঘনমাত্রা থাকবে এটাকে প্রথমে আমরা নরমালি রাখবো, কারণ নাইট্রিক অ্যাসিডের সাথে H প্লাস উৎপন্ন হয় কয়টা করে, একটা করে। তাই এখানকার যে ঘনমাত্রা থাকবে এটাও সেম টু সেম। আচ্ছা আমি বলে এক কাজ করি, এই জিনিসটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখি, দেখো তোমার বোঝার সুবিধার জন্য, যে H প্লাস অফ নেট এটা কি লিখবো, যে প্রথমে যে H প্লাসটা আসবে এটা কোথা থেকে আসবে, নাইট্রিক অ্যাসিড থেকে। পরের যে H প্লাসটা আসবে এটা আসবে কোথায়, সালফিউরিক অ্যাসিড থেকে। পরের যে H প্লাসটা আসবে এটা কোথা থেকে আসবে, H3PO4 থেকে।
তাহলে এখন দেখো নাইট্রিক অ্যাসিড কয়টা করে দেয়, একটা করে দেয়, তাহলে এটা 0.1 সেম টু সেম থাকবে। প্লাস সালফিউরিক অ্যাসিডের থেকে দেখো স্যার কত গুণ হয়ে যাবে, দ্বিগুণ, অর্থাৎ এখানে যে ঘনমাত্রা আছে এটা কি হবে, তার দ্বিগুণ হবে, 0.2 ইন্টু 2। প্লাস ফসফরিক অ্যাসিডটা কত গুণ হবে, এটা 3 গুণ হবে, 0.01 ইন্টু কত হবে 3। তাহলে তুমি যদি এগুলা সবগুলা যোগ করো তাহলে আনসার আসবে তোমার হচ্ছে কত, 0. এখানে 1 2 3 4 5 5 3 0.53 মোলার আনসার চলে আসবে। তাহলে এখন সুতরাং পিএইচ সমান কত, তাহলে সুতরাং পিএইচ সমান তুমি কি দেবা, যে মাইনাস লগ অফ 0.53 তুমি দেবা, তাহলে আমার আনসার চলে আসবে। এটার আনসার আসবে কত, 0.55 হলে কত 0.3, 0.3 থেকে 0.3 বাদ, এটার আনসার নিয়ারলি 0.28 এমন আসবে আর কি। একটু ক্যালকুলেশন করে দেখিও, 0.28 এরকম আসার কথা, যেহেতু আমার হাতে ক্যালকুলেটর নাই। তাহলে আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, তো এটা গেল আমার টাইপ 3 এর একটা ম্যাথ। তো এখানে তো আমাকে সরাসরি ঘনমাত্রা আকারে দেওয়া আছে। হ্যাঁ, তো অনেক সময় দেখবা যে কি আমাকে সরাসরি ঘনমাত্রা আকারে দেওয়া নাই, আমাকে দেওয়া থাকবে আয়তন এবং হচ্ছে যে কি মূল সংখ্যা হিসেবে। একটা প্রবলেম আমরা দেখবো এখন, একটু বলি। যেমন ধরো আমাকে কি ধরো বলা হচ্ছে যে কি আমার কাছে ধরো HCl আছে, কিরকম HCl বলা হবে 20 ml HCl আছে এবং ঘনমাত্রা 0.1 মোলার। অর্থাৎ দেখো আগে কিন্তু আমাকে কোনো ধরনের এখানে আয়তন রিলেটেড কোনো প্রশ্ন করে নাই, কিছু বলেও নাই, আমরা জাস্ট ঘনমাত্রা নিয়ে করে ফেলতে পারছি। কিন্তু এখন আমাকে ঘনমাত্রার পাশাপাশি আয়তনও বলতেছে, যে বলছে কি 20 ml 0.1 মোলার HCl আছে, এটার সাথে আমি যোগ করতেছি কাকে, সালফিউরিক অ্যাসিডকে যোগ করতেছি। এটা কত, ধরো হচ্ছে যে এটাও আমার 20 ml ধরো 0.1 মোলার। তো বলতেছে এদের মিশ্রণের পিএইচ কেমন হবে। এখন তুমি যদি আগের মতো যে এটার সাথে 1 গুণ এটার সাথে 2 গুণ করে যোগ করে মাইনাস লক করে দাও, তাহলে কিন্তু হবে না, কারণ এখানে কিন্তু এখন একটা আয়তন চলে আসছে। কি চলে আসছে, একটা আয়তন। তো এই ম্যাথটা কিভাবে করা যায় তুমি এভাবে চিন্তা করে দেখো, যে ধরো আমার এখানে HCl এখানে একটা পাত্রে আছে, সালফিউরিক অ্যাসিড এখানে একটা পাত্রে আছে। এখন আমি দুইটাকে মিক্স করে নেব কোন পাত্রে, একটা আলাদা পাত্রে নেব না। তো এখন যদি আমি দুইটা অ্যাসিডকে মিক্স করি তাহলে দেখো তো এই অ্যাসিডের 20 ml আর এই অ্যাসিডের 20 ml, এটা চলে আসবে না। তার মানে আমি যখন দুইটাকে মিক্স করব তখন মিশ্রণের আয়তন কত হয়ে যাবে, তখন মিশ্রণের আয়তন হয়ে যাবে আমার 40 ml। আচ্ছা, এখন দেখো তো আমার এখানে মূল সংখ্যা কত আর এখানে মূল সংখ্যা কত, দুইটা মূল সংখ্যা এখানে যোগফল আকারে চলে আসবে, যে মূল সংখ্যা অফ HCl প্লাস এখানে কি চলে আসবে, মূল সংখ্যা অফ H2SO4 এখানে চলে আসবে কিনা বলো। তো মূল সংখ্যা কেমনে বের করা হয়, আমরা জানি মূল সংখ্যা বের করা হয় আয়তনের সাথে ঘনমাত্রা গুণ করে, কারণ আমরা জানি যে ঘনমাত্রা মোলারিটি সমান কি, যে মূল সংখ্যা ভাগ আয়তন, এটা আমরা 9 10 পড়ছি না। তাহলে সুতরাং মূল সংখ্যা n সমান কি হবে, ঘনমাত্রা ইনটু আয়তন v, এটা আমরা জানি কিনা বলো। তাহলে আমার কাজ কি, যে এখানকার জন্য মোল সংখ্যা অফ HCl বের করা, এটার জন্য মোল সংখ্যা অফ সালফিউরিক অ্যাসিড বের করা। আমরা কেন মোল সংখ্যা বের করতেছি, কারণ এখানে টেকনিক আলাদা, কারণ এখন কি এখানে আয়তন সহ দেওয়া আছে। তাইলে এখন যদি আমি দুইটা পাত্র যোগ করি তাহলে যোগফল কি হবে, HCl এর মূল সংখ্যা এবং সালফিউরিক অ্যাসিডের মূল সংখ্যা কি হবে স্যার, যোগ হবে, ঠিক কিনা। তাহলে এখন দেখো তাহলে এটা কি হবে, এখানে মূল সংখ্যাটা তাহলে n অফ HCl এটা কত হবে, এটা হবে আমার 20 ইন্টু ধরো 0.1, আর n অফ সালফিউরিক অ্যাসিড এটা কত হবে, এটা হবে আবার 20 ইন্টু কত 0.1। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, মূল সংখ্যাগুলো পেয়ে যাব। তো মূল সংখ্যাগুলো পাওয়ার পর যোগ করব, তাহলে দেখো আমি কি পেয়ে গেলাম, আমি এখানে এগুলোকে বলা হবে কি, এদের যোগফলকে বলা হবে মিশ্রণের মূল সংখ্যা। কি বলা হবে, মিশ্রণের মূল সংখ্যা। আবার আমরা কি জানি, এখান থেকে মিশ্রণের আয়তন পাইছে কিনা বলো, এটাকে বলবো কি, মিশ্রণের আয়তন পাইছে কিনা বলো। আচ্ছা, তাহলে এখন দেখো মিশ্রণের মোল সংখ্যাও জানা, মিশ্রণের আয়তনও জানা, তাহলে ঘনমাত্রা বের করতে হবে মিশ্রণের, তাহলে মিশ্রণের ঘনমাত্রা কি হবে, n অফ মিশ্রণ ডিভাইডেড বাই আয়তন অফ মিশ্রণ। তো এইভাবে করলে এটা খুবই লেংদি একটা প্রসেস হয়। হ্যাঁ, তাও তোমাকে আমি মেইন বেসিকটা বললাম আর কি, যেখানে অ্যাকচুয়ালি কি কি হচ্ছে। তো এটাকে স্মার্টলি আর কোনোভাবে সলিউশন কি করা যায়, আনসার হচ্ছে ইয়েস। তো তোমাদেরকে একটা জিনিস শিখাবো, একটা সূত্র, ওই সূত্রটা তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে দেখবা যে কি আমার ম্যাথটা সহজভাবে মিলে যাচ্ছে। এই সূত্রটা মূলত তোমাকে একটু আগে যে কাহিনীগুলো বললাম, আমি এখানে এই যে কাহিনীগুলো বললাম, আমি যদি এই কাহিনীগুলোকে একটু সাম আপ করি, মানে সামারি করলে এই কাহিনীগুলোকে, তখন আমার এই সূত্রটা চলে আসবে। তো সূত্রটা তোমাকে একটু করে দেখাই, বুঝাই বলি, দেখো কি তুমি লিখবা এভাবে, এভাবে লিখবা জিনিসটাকে, যে মিশ্রণের পরের মূল সংখ্যা কি হবে,
মিশ্রণের পরের মূল সংখ্যা হবে কি আমার আগের মূল সংখ্যার কি আগের মূল সংখ্যার কি ফল যোগফল, ঠিক কিনা? অর্থাৎ আমি যদি এখানকার HCl এর মূল সংখ্যা আর সালফিউরিক অ্যাসিডের মূল সংখ্যা যোগ করি তাহলে কি পাবো? মিশ্রণের পরের মূল সংখ্যা পাবো না? আচ্ছা, এবার দেখো, তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে কি ধরতেছি দেখো, যে মিশ্রণের পর আমার ঘনমাত্রা কত ধরতেছি, মিশ্রণের ঘনমাত্রা হচ্ছে আমার কত m1, আবার মিশ্রণের পর আমার আয়তন হচ্ছে কত ধরতেছি কত v1। তাহলে আমি জানি মিশ্রণের মূল সংখ্যা মানে কি, একটু আগে দেখলাম আমরা জানি মূল সংখ্যা মানে কি ঘনমাত্রা গুণ আয়তন, ঠিক কিনা? তাহলে এখানে কি হবে, এখানে হবে m1 ইন্টু v1। আচ্ছা, সমান সমান মিশ্রণের আগের যোগফল। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে হবে ঘনমাত্রা অফ HCl ইন্টু আয়তন অফ HCl প্লাস ঘনমাত্রা অফ সালফিউরিক অ্যাসিড ইন্টু আয়তন অফ সালফিউরিক অ্যাসিড। শেষ। এই সূত্র যদি আমরা ইউজ করি তাহলে দেখো স্যার ইজিলি এখান থেকে আমি কিন্তু m1 এর ভ্যালুটা বের করে ফেলতেছি। এগুলো সবগুলো আমার দেওয়া আছে, এখানে ঘনমাত্রা দেওয়া, আয়তন দেওয়া, ঘনমাত্রা দেওয়া, আয়তন দেওয়া, সিম্পলি আমি এখান থেকে m1টা বের করে ফেলতে পারবো। তো বুঝতে পারছি কিনা বলো? তো এই সূত্রকে তুমি অনেকভাবে লিখতে পারো এভাবে যে m1 ইন্টু v1 সমান সমান সামেশন অফ mn ইন্টু vn। এটা মানে কি, যে আমার এখানে অন্যান্য যেগুলো থাকবে, ধরো যদি দুইটা থাকে দুইটার যোগফল, তিনটা থাকলে তিনটার যোগফল, এরকম। তুমি আপাতত এক কাজ করো যে সূত্রটা লিখে নাও, আমি একটু পরে কয়েকটা ম্যাথ করাবো, তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা, কিংবা এখনই এই ম্যাথটা করাই দেবো আমি এই সূত্র দিয়ে ভালো করে, তাহলে তুমি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে লিখে নাও সবাই একটু তাড়াতাড়ি কষ্ট করে। আচ্ছা, তাইলে লেখা শেষ। তাহলে কাজ করে এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে এখান থেকে একটা ম্যাথ করে ফেলে আসো, এখান থেকে ম্যাথ করে ফেলে আসো। তুমি যখনই দেখবা তোমাকে ঘনমাত্রা আর আয়তন দিচ্ছে, তুমি চোখ বন্ধ করে তখন মিশ্রণের ঘনমাত্রা বের করবে। এভাবে তুমি বের করবা যে আমরা জানি মিশ্রণের ঘনমাত্রা মানে এখানে কি হবে, এখানে দেখো যদি আমি HCl আর সালফিউরিক অ্যাসিড মিক্স করি তাহলে আমার ইভেনচুয়ালি H+ তো পাবো, তাই না? কারণ এখান থেকেও H+ আসতেছে, এখান থেকেও কি আসতেছে H+ আসতেছে। আচ্ছা, তো লিখো এইভাবে যে মিশ্রণের ঘনমাত্রা যদি আমার কি হয় m1 হয়, তাহলে সুতরাং আমরা কি জানি m1 v1 সমান সমান কি হবে মোলারিটি অফ HCl ইন্টু আয়তন অফ HCl প্লাস মোলারিটি অফ সালফিউরিক অ্যাসিড ইন্টু ভি অফ সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এখন দেখো স্যার এখানে m1 মানে কি, m1 মানে মিশ্রণের ঘনমাত্রা, আমি এটা বের করব সমান সমান v1 মানে কি মিশ্রণের আয়তন, v1 মানে কি এটা মানে হচ্ছে মিশ্রণের আয়তন। আচ্ছা, এটা মানে হচ্ছে আমার মিশ্রণের আয়তন। তো মিশ্রণের আয়তন কি হবে, এই 20 ml প্লাস 20 ml কত ml 40 ml হবে আর কি। তাহলে এটাকে ভাগ আকারে লিখে দিই। আচ্ছা, ভাগ আকারে 40 ml। এখন দেখো স্যার আমার HCl এর ঘনমাত্রা কত 0.1। আমি জানি HCl থেকে কয়টা করে H+ বের হয়, একটা করে, তার মানে এখানকার ঘনমাত্রা যা আছে ওইটাই বসবে হুবহু ইনটু আয়তন কত 20 ml প্লাস। এখন দেখো তো স্যার H2SO4 এর ক্ষেত্রে দেখো স্যার H2SO4 এর ক্ষেত্রে আমি জানি সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে যে H+ বের হয়ে কয়টা করে, দুইটা করে, তার মানে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যা হবে, আই রিপিট, এর ঘনমাত্রা যা হবে H+ এর ঘনমাত্রা তার কি হবে, তার দ্বিগুণ হবে কিনা বলো? তাহলে এখানে দেখো সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া কত 0.1 মোলার। তো আমি জানি সে কতটুকু পরিমাণে বের হবে, দ্বিগুণ পরিমাণে। তাই কি করতে হবে, এখানকার ঘনমাত্রার সাথে স্যার তুমি একটু 2 গুণ করে নেবা, এটা সবসময় করবা, ইনটু আয়তন দেখো স্যার কত ml 20 ml। আচ্ছা, এখন তুমি কি করো, এই জিনিসটাকে একটু ক্যালকুলেট করো ক্যালকুলেটরের মধ্যে দিয়ে। তো আমিও করি, তুমিও করো আমার সাথে, যে এখানে কত 0.1 ইনটু 2 কত ইনটু হচ্ছে যে 20 ডিভাইড বাই কত 40। এখন দেখো স্যার এটা হিসাব নিকাশ করলে এখান থেকে আনসার আসবে 0.15। অর্থাৎ আমি বুঝে গেছি যে মিশ্রণের পরে আমার ঘনমাত্রা কত হবে, এত মোলার। তাহলে এখন তুমি যদি এই জিনিসটাকে কি করো, যে মাইনাস লগ অফ, তুমি যদি এখন এই জিনিসটাকে মাইনাস লগ অফ করো তাহলে কিন্তু খেলা হয়ে যাবে। তাহলে এখন দেখো তুমি কি করবা, এখানে মাইনাস লগ অফ 0.15 করে দেবা। তাহলে মাইনাস লগ অফ তুমি যদি এখানে 0.15 দাও তাহলে তোমার এখানে আনসার চলে আসবে।
বুঝতে পারছি কি পারি নাই, শেষ। এটা কত আসে মাইনাস লগ অফ 0.15, এটা 0.8 সামথিং আসার কথা, দেখো কত আসে আর কি। বুঝতে পারছি কিনা বলো। তাহলে কাজ করে এখন আমরা এটার মতো করে আরেকটা জিনিস আমরা করব। দেখো স্যার নেক্সট প্রবলেমটা দেখো স্যার একদম হুবহু এটার মতো। এখানে তিনটা পাত্র দেওয়া আছে, তিনটা পাত্রকে যোগ করতে বলছে, যে যোগ করে এদের মিশ্রণ কত হবে। দেখো স্যার একদম সেম টু সেম আগের ম্যাথের মতো কিনা। তাহলে এখানে কি করবো, তুমি প্রথমে লিখে নেবা যে এই কথাটা, যে ধরি হচ্ছে কি, ধরি মিশ্রণের ঘনমাত্রা, তিনটাকে যদি মিক্স করি তখন তার ঘনমাত্রা কত হবে, তার ঘনমাত্রা হবে আমার এখানে ধরি হচ্ছে কত m1। তারপরে ধরে নেবা যে মিশ্রণের আয়তন এখানে হবে কত, তুমি ধরে নাও এটা হচ্ছে কত v1। ওকে, তো মিশ্রণের আয়তন এগুলো সব ধরে নিলা। তারপর তুমি কি করবা, সূত্র অ্যাপ্লাই করবা, যে কি, যে আমরা জানি কি ইউজ করবা, আমরা জানি এখানে কি হবে m1 ইন্টু v1 সমান কত হবে, যে মোলারিটি অফ HCl ইন্টু আয়তন অফ HCl প্লাস মোলারিটি অফ সালফিউরিক অ্যাসিড ইন্টু আয়তন অফ সালফিউরিক অ্যাসিড, এরপরে মোলারিটি অফ ফসফরিক অ্যাসিড ইন্টু ভলিউম অফ ফসফরিক অ্যাসিড, শেষ। এভাবে লিখে ফেলবা, ঠিক আছে। তো এটা লেখার পর তুমি কি করবা, তোমার কাজ কি এখান থেকে মিশ্রণের ঘনমাত্রাটা বের করা। তো এটাকে একটু শিফট করে এদিকে নিয়ে যাই, আর এটাকে একটু ছোট করে ফেলি, যেহেতু ওটা লেখা শেষ। আচ্ছা, লিখে ফেললাম জিনিসটা। এখন আমরা কি করে ক্যালকুলেশন করি। তো আমার কাজ কি স্যার, এখান থেকে আমার কাজ হচ্ছে এখান থেকে মিশ্রণের ঘনমাত্রা বের করা, m1টা বের করা। তুমি কি করবে, এখানে লিখবা m1 সমান সমান দিয়ে লিখবা, m1 সমান সমান দিয়ে লেখার পর এখানে সবগুলো বসাই দেবা। তো এখন বলো স্যার v1 মানে কি, মিশ্রণের আয়তন কিনা বলো। তাহলে এখন এখানে মিশ্রণের আয়তন কত হবে, যে 20 ml 10 ml 15 ml, তাহলে কত হবে 20 ml 10 ml 15 ml, এটা হচ্ছে মিশ্রণের আয়তন। এখন তুমি কি করো, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাকে তার আয়তন দ্বারা গুণ দাও এবং হিসাব করবা যে কোন অ্যাসিড কতটা করে H+ দেয়, সেটা কিন্তু এখানে কি করতে হবে, গুণ করতে হবে, ঠিক আছে। কোন অ্যাসিড কতটা করে দেয় সেটা কি করতে হবে স্যার, গুণ করতে হবে। এজন্য দেখবা অনেক স্যারে জিনিসটা করে কি, এখানে অনেক স্যার একটা জিনিস করে, সেটা কি, তারা সূত্রটাকে একটু মডিফাই করে লিখে। কিরকম মডিফাই, তোমরা যারা লিখতে পারো জিনিসটা একটু বলি, দেখো কিভাবে। যে এখানে আমার কি আছে, m অফ সালফিউরিক অ্যাসিড b অফ সালফিউরিক অ্যাসিড আছে, তারা এটা আলাদা করি। আচ্ছা, এখানে কি করে জানো স্যার, তারা করে কি এখানে একটা n গুণ করে দেয়, যে n, আচ্ছা n না বলে আমি এখানে এটাকে কি বলি, e বলি। এখানে বলা হচ্ছে e অফ H2SO4, রে দাঁড়াও সুন্দর করে লিখি, বারবার বিরক্ত লাগতেছে। দেখো, তো যেটা বললাম যে আমার m1 ইন্টু v1 সমান কি হবে, যে মোলারিটি অফ HCl ইন্টু ভলিউম অফ HCl ইন্টু একটা সংখ্যা লিখে e অফ HCl। তো e অফ HCl মানে কি, যে HCl থেকে কয়টা করে H+ দেয়, কতটা করে দেয়, একটা করে দেয়, ইন্টু আয়তন কত 20 ml, ঘনমাত্রা কত 0.1 মোলার, প্লাস দেখো m অফ H2SO4 ইন্টু v অফ H2SO4 ইন্টু e অফ H2SO4, এটা মানে কি দেখো, প্লাস সালফিউরিক অ্যাসিড কয়টা করে দেয়, সালফিউরিক অ্যাসিড হচ্ছে যে কি 2টা করে দেয়, সেই সংখ্যাকে আমরা কি বলতেছি ই। তাহলে ই এর মধ্যে কত বসবে, 2 বসবে, ইন্টু ভলিউম অফ সালফিউরিক অ্যাসিড দেখো কত 10, আর ঘনমাত্রা কত 0.05। ঠিক সেম ভাবে তুমি কি করো, ফসফরিক অ্যাসিডের জন্য বসাও। ফসফরিক অ্যাসিডের ঘনমাত্রা কত 0.1 ইন্টু আয়তন কত 15 ml ইন্টু সে কয়টা করে অ্যাসিড দে, 3টা করে দেয়, শেষ। সমান সমান কত হবে m1 ইন্টু v1। তাহলে তুমি যদি এখন এখান থেকে ক্যালকুলেশন করে কি বের করতে চাও, অ্যামাউন্টটা বের করতে তুমি কিন্তু পারবা। কিভাবে পারবা, তুমি তো জানো v1 এর মান কত, v1 এর মান হচ্ছে সবগুলা যোগফল আয়তন। তাহলে কত হবে এখানে 20 20 40 45 হবে, এখানে 45। তাহলে তুমি যদি এখান থেকে সবগুলো হিসাব নিকাশ করো, সুতরাং m1 এর তুমি একটা ভ্যালু পেয়ে যাবা। সেটা কত, এক কাজ করে এগুলো ব্র্যাকেট দিয়ে দিয়ে লিখো, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে, ব্র্যাকেট দিলে তো তোমার জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে এখন তুমি যদি এখানে হিসাব করে ফেলো, তাহলে এখানে ঘনমাত্রা তুমি পাবা 0.17।
0.17। এরপর তুমি কি লিখবা, সুতরাং পিএইচ সমান হচ্ছে কত, পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ অফ 0.17। তো এটার ভ্যালু হবে নিয়ারলি 0.7 এর সমান, 0.7 সামথিং আসে, দেখিও ক্যালকুলেশন করে। তো আশা করি বুঝতে পারছি এই ধরনের প্রবলেম এগুলো হচ্ছে যে কি বোর্ড পরীক্ষায় আসে মাঝে মাঝে, এই আর কি। তো আশা করি আমরা পারবো এই ম্যাথগুলা ইনশাল্লাহ। ওকে, তাইলে আচ্ছা এখন চলে আসো, তাইলে আমরা আজকে আমাদের নতুন একটা টপিক স্টার্ট করব। আজকে লিখো, নাম হচ্ছে টপিকটার নাম, আজকে আমরা শুরু করব আসওয়াল্ডের লঘুকরণ সূত্র। টপিকের নাম হচ্ছে আসওয়াল্ডের লঘুকরণ সূত্র। শেষ। এটা হচ্ছে আমাদের মানে লাস্টের টপিকগুলোর মধ্যে একটা। এরপর আমরা চলে যাব বাফার দ্রবণ, এই টপিকটা। এরপরে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে শর্ট সিলেবাসের আলোকে আর কি। তো এখন আমরা একটু করে বোঝার ট্রাই করি যে আসওয়াল্ডের লঘুকরণ সূত্র এই জিনিসটা কি। তো এই সূত্রটা বোঝার আগে আমি ট্রাই করব কিছু প্রি কনসেপ্ট তোমাদের বোঝানোর জন্য। টাইটেল লাগাও, কিছু প্রি কনসেপ্ট একটু তোমার বুঝতে হবে। যদি তুমি কিছু প্রি কনসেপ্ট বুঝার পরে এই আসওয়াল্ডের লঘুকরণ সূত্রে যাও, তাহলে তোমার জন্য বিষয়টা অনেক ইজি হবে। তাহলে আসো আমরা কিছু প্রি কনসেপ্ট দেখি। প্রথম প্রি কনসেপ্ট যেটা আমরা একটা জিনিস পড়তে হবে সেটা হচ্ছে কি, আচ্ছা এটাকে এই পাশে লিখি, যে প্রি কনসেপ্ট জানতে হবে সেটা কি, যে লঘু ভার্সেস অসীম লঘু এই কথাটা আমার বুঝতে হবে। লঘু ভার্সেস অসীম লঘু কথাটা বুঝতে হবে। তাহলে আসো আমরা প্রথমে একটু করে লঘু বা লঘু দ্রবণ সম্পর্কে জেনে নিই। স্যার বলতো লঘু দ্রবণ মানে কি? এটা মানে হচ্ছে যে কি কোনো দ্রবণকে পানি দিয়ে কি করা, পানি দিয়ে পাতলা করা। যেমন আমরা দেখি যে কোথাও শরবতের মধ্যে যদি আমি এক্সট্রা করে পানি দিই, দেখা যায় শরবত কি হয়ে যায়, পানসা হয়ে যায়। পানসা হওয়া মানে কি, শরবত আগে যেরকম মিষ্টি লাগতো এখন তার চেয়ে মিষ্টি কি লাগে, কম লাগে। তো মিষ্টি কমে যাওয়া এটা মানে কি, তার প্রভাব কমে যাওয়া, মানে কি হয়ে যাওয়া, দ্রবণটা লঘু হয়ে যাওয়া। লঘু মানে কি, পাতলা হয়ে যাওয়া। অর্থাৎ কোনো দ্রবণকে পানি দিয়ে পাতলা করা হলে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি লঘু দ্রবণ। ধরো কথার কথা, আমার ধরো একটা অ্যাসিড আছে, ধরো এই আমার CH3COOH এটা, এবং আমরা জানি এই অ্যাসিডটা জলীয় দ্রবণে কি করে, জলীয় দ্রবণে সাম্যাবস্থা তৈরি করে, জলীয় দ্রবণে সাম্যাবস্থা তৈরি করে। তো এখন দেখো আমি যদি এই দ্রবণের মধ্যে মোটামুটি পানি ঢালি, যদি আমি এই দ্রবণের মধ্যে মোটামুটি পানি ঢালি, দেখা যাবে যে কি এর ঘনমাত্রা কমে যাবে। কি হবে, এর ঘনমাত্রা হ্রাস পাবে। ঘনমাত্রা কি পাবে, হ্রাস পাবে। আচ্ছা ঠিক আছে স্যার। তো আমরা কি বুঝলাম, যদি আমি এখানে এক্সেস পানি যোগ করি এই আমার অ্যাসিডিক দ্রবণে, দেখা যাবে যে কি এর ঘনমাত্রা হ্রাস পাবে। ঘনমাত্রা কিভাবে হ্রাস পাবে, আরেকটা জিনিস ঘট বেশি রেখে জানো, যদি আমি এই দ্রবণে পানি যোগ করতে থাকি, সাম্যাবস্থা কিন্তু নষ্ট হবে না। এখানে কি থাকবে, সাম্যাবস্থা ঠিক থাকবে। মানে সাম্যাবস্থা কি হবে না, সাম্যাবস্থাটা নষ্ট হবে না। এটা হচ্ছে আমার লঘু দ্রবণের কনসেপ্ট, যে এখানে আমি যদি এক্সেস পানি যোগ করি তাহলে দেখা যাবে ঘনমাত্রা জাস্ট হ্রাস পাবে এবং সাম্যাবস্থা কোনো নষ্ট হবে না। এখন যদি আমি চলে যাই আমার অসীম লঘু দ্রবণে, অসীম লঘু দ্রবণ, তাহলে লেখাটা সুন্দর করে লিখি, যে আমার অসীম লঘু দ্রবণ এখানে চলে যায়। দেখো অসীম লঘু দ্রবণ কি জানো, এখানে আমি কি করব, এখানে আমি এমন ভাবে পাতলা করব, আমি এখানে কি করব জানো স্যার, এমন ভাবে দ্রবণকে পানি দিয়ে কি করব স্যার, পানি দিয়ে পাতলা করব। কিরকম জানো স্যার, পাতলা করলে কিরকম হবে জানো, এই যে আমার ধরো CH3COOH এটা তো কি আছে, একটা সাম্যাবস্থা তৈরি করবে পানিতে গেলে, এটা তো আমরা জানি CH3COO- প্লাস হচ্ছে কি H প্লাস। হ্যাঁ, আমি যদি এটাকে পানি যোগ করি তাহলে সে কি করবে, সাম্যাবস্থা থাকবে। কিন্তু এখন আমি এই দ্রবণের মধ্যে এত পরিমাণ পানি যোগ করব, এত পরিমাণ পানি যোগ করব, কি হবে জানো, দেখা যাবে যে কি এখানে আমার এই বিক্রিয়াটার
এখানে আমার এই বিক্রিয়াটার এই যে সাম্যাবস্থা আছে না, সাম্যাবস্থা কি হয়ে যাবে, সাম্যাবস্থা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আমি অসীম লঘুতা বলতে বুঝবো ওই দ্রবণকে আমি এত পাতলা করব যে কি হবে, তার সাম্যাবস্থা নষ্ট হয়ে যাবে। লিখে রাখো, তার সাম্যাবস্থা কি হবে, নষ্ট হবে। তাহলে যদি সাম্যাবস্থা নষ্ট হয়ে যায় তাহলে বিক্রিয়া কি হবে, তাহলে এই বিক্রিয়া হয়ে যাবে একমুখী। বিক্রিয়া হবে কতমুখী, একমুখী। তাহলে কি হবে, যদি অসীম লঘু আমি দ্রবণ নিই তাহলে দেখা যাবে CH3COOH এটা এখন ডিরেক্ট একমুখী হয়ে যাবে। একমুখী হয়ে কি হবে, CH3COO মাইনাস প্লাস হচ্ছে কি H প্লাস, শেষ। তো এটা হচ্ছে আমার লঘু এবং অসীম লঘুর মধ্যে পার্থক্য। অসীম লঘুতে কি হবে, সাম্যাবস্থা ঠিক থাকবে এবং ঘনমাত্রা হ্রাস পাবে। আর এখানে কি হবে, হ্যাঁ এখানেও ঘনমাত্রা হ্রাস পাবে, এখানেও ঘনমাত্রা কি পাবে, হ্রাস পাবে, ঘনমাত্রা হ্রাস পাবে। তার পাশাপাশি এখানে কি হবে, সাম্যাবস্থা নষ্ট হয়ে যাবে। স্যার এখানে জিনিস খেয়াল করছো কিনা, যে যখন বিক্রিয়া একমুখী হয়ে গেছে তাহলে কি হচ্ছে, এখানে বিক্রিয়া যখন একমুখী হয়ে গেছে আমি দেখতেছি এখানে কি হচ্ছে, অ্যাসিডের বিয়োজন হচ্ছে। অ্যাসিডের কি হচ্ছে, বিয়োজন হচ্ছে। তো আমার লঘু দ্রবণে কি হইতো, অ্যাসিডের বিয়োজনও হইতো, আবার অ্যাসিডের উৎপন্ন হইতো, অর্থাৎ এই দুইটা আয়ন পরে যুক্ত করে অ্যাসিড উৎপন্ন করতো আর কি। হ্যাঁ, কিন্তু এখানে কোনো ব্যাক রিয়াকশন নাই, এখানে ডাইরেক্ট অলওয়েজ ফ্রন্ট রিয়াকশন, অর্থাৎ কি হবে, জাস্ট অ্যাসিডের বিয়োজনই হবে। আচ্ছা, তাহলে লঘুতা বুঝলাম, অসীম লঘুতা বুঝলাম। এখন একটু যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে, দেখি বাবা এই যে লঘুতা বা যে লঘু, তুমি এই জিনিসকে একটু গাণিতিক ভাবে দেখাও তো, যে গাণিতিক ভাবে লঘুতা মানে কি হবে বলো তো, লঘুতা বা লঘু এই জিনিসটার গাণিতিক রূপ কি? তুমি বলবা এইভাবে যে আমি জানি স্যার, তুমি দেখতেছো যে এখানে যে তুমি যদি দ্রবণকে লঘু বেশি করো, লঘু বেশি করলে ঘনমাত্রা কি হবে, ঘনমাত্রা হ্রাস পাবে না? অর্থাৎ আমি দেখতেছি লঘু এবং ঘনমাত্রা এদের মধ্যে একটা ব্যস্ত অনুপাতিক সম্পর্ক বিদ্যমান। তাহলে তুমি যদি কি করো, যে 1/, লিখো, যে 1/, ঘনমাত্রা লিখো, এই 1/, ঘনমাত্রাকে বলা হবে কি জানো স্যার, লঘুতা। শেষ। তো যদি ঘনমাত্রাকে তুমি সি দ্বারা প্রকাশ করো তাহলে কি হবে, 1/c এটা সমান কি হবে, লঘুতা। ঠিক আছে, লঘুতা বা লঘু জিনিসটা বুঝাবে। তাহলে এইভাবে পরীক্ষার মধ্যে যদি পরীক্ষায় আসবে না, জাস্ট বোঝার জন্য আর কি, যে কখনো যদি দেখো 1/, ঘনমাত্রা তাহলে সেটাকে কি বলবো, তুমি লঘু বলবা এখানে। ঠিক আছে, লঘুতা বা আমার ডাইলিউটেড। ওকে, আচ্ছা, তাহলে এখন আসো আমরা লঘুতা তো বুঝে ফেললাম, তাহলে এখন আসো আমরা চলে যাই আমাদের আসওয়াল্ডের লঘুকরণ সূত্রে চলে যাই। তো আসো এখন দেখি আসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা কি। তো আসওয়াল্ডের সূত্রটা হচ্ছে এটা, আসওয়াল্ডের সূত্র হচ্ছে এটা। আসওয়াল্ড লঘুকরণ সূত্র বলতেছে এরকম করে, এই যে আমার দুর্বল অ্যাসিড বা ক্ষার আছে, এই যে দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার আছে, দুর্বল অ্যাসিড ক্ষারের বিয়োজন মাত্রা, সরি, দুর্বল অ্যাসিড বা ক্ষার এর বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা মানে কি আলফা, বিয়োজন মাত্রা লঘুতার সাথে বৃদ্ধি পায়। এটা হচ্ছে আসওয়াল্ডের সূত্র। আরো সুন্দর করে যদি বলতে পাই, তুমি যদি কোনো একটা দ্রবণকে লঘু বেশি করো, তুমি যদি একটা দ্রবণকে লঘু বেশি করো, আমি জানি লঘু বেশি করা মানে কি, সেই দ্রবণকে অসীম লঘু করে ফেলা। কোন একটা দ্রবণকে লঘু বেশি করা মানে কি, লঘু বেশি করা মানে সেটা কি হয়ে যাবে, অসীম লঘু হয়ে যাবে না? তাহলে এখানে কি বলতেছে দেখো, অসীম লঘুতাই যদি আমি অ্যাসিড বা ক্ষারকে নিয়ে যাই, কোন ধরনের অ্যাসিড বা ক্ষার, দুর্বল অ্যাসিড ক্ষার, আমি যদি দুর্বল অ্যাসিড ক্ষারকে অসীম লঘুতে নিয়ে যাই, দেখা যাবে তার বিয়োজন মাত্রা কি পাবে, বৃদ্ধি পাবে। তাহলে তুমি যদি লিখতে চাও যে সিম্পলি, আর কিভাবে লিখতে পারি, সিম্পলি লিখতে পারি এইভাবে, যে অসীম লঘু করা হলে, অসীম লঘু করা হলে আলফা বৃদ্ধি পায়। শেষ।
আলফা বৃদ্ধি পায়। এ হইলো যে আমার আসওয়াল্ডের ডাইলিউশন ল বা হচ্ছে যে কি আসওয়াল্ডের লঘুকরণ সূত্র। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে দেখি বলো সূত্রটা কি, তুমি যদি সিম্পলি বলে দাও তাহলেও হবে, বাট বইয়ের ভাষার মতো করে লেখা ট্রাই করবা। ওকে, তাহলে কি বললাম যে অসীম লঘু করা হলে আলফা বৃদ্ধি পায় কোন একটা আমার উইক অ্যাসিড বা উইক বেসকে, এটাই হচ্ছে কি আমার আসওয়াল্ডের লঘুকরণ সূত্র। আচ্ছা, তাহলে এখন দেখো তো স্যার, আমি জানি যদি আমি অসীম লঘু করি কোন একটা দ্রবণকে, যদি আমি অসীম লঘু করি তাহলে কি দেখা যাবে, আলফার মানটাও বাড়বে। আরেকটা জিনিস স্যার আমরা এখানে দেখলাম, দেখো তো আজকের ক্লাসে, যে কোন একটা দ্রবণকে যদি আমি অসীম লঘু করি তাহলে বিক্রিয়াটা কোনমুখী হবে, একমুখী হবে কিনা বলো। তার মানে অসীম লঘুতা বৃদ্ধি করার মানে হচ্ছে কোন একটা বিক্রিয়ার একমুখিতা কি করা, তাকে একমুখিতা বৃদ্ধি করা। শেষ। এগুলো বিভিন্ন এমসিকিউতে আসে আর কি। হ্যাঁ, এই জন্য একটু দেখা দিলাম পয়েন্ট আকারে যে অসীম লঘু, আলফা আর একমুখিতা এই জিনিসগুলো। আচ্ছা, একটু নোট ডাউন করে নিও, তোমাদের আশা করি কাজে আসবে জিনিসগুলা। দাঁড়াও, একটু নোট ডাউন করে নিও, বক্স করে দিলাম। আচ্ছা, ঠিক আছে, ওকে, এটা নোট ডাউন করে নিও। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে আসওয়াল্ডের লঘুকরণ সূত্র জিনিসটা কি। এখন এই আসওয়াল্ডের লঘুকরণ সূত্র যেটা আমরা পড়লাম, এটাকে আমি একটু চাচ্ছি একটু গাণিতিকভাবে বোঝার জন্য। হ্যাঁ, এটাকে আমি চাচ্ছি একটু গাণিতিকভাবে বোঝার জন্য। তাহলে আমরা এখন কি করব, এই আসওয়াল্ডের লঘুকরণ সূত্রের গাণিতিক রূপটা দেখব। তো চলে আসলাম আমরা আসওয়াল্ডের লঘুকরণ সূত্রের গাণিতিক রূপ। প্রথম কথা যে স্যার আমার আসওয়াল্ডের লঘুকরণ সূত্র, এটা অ্যাপ্লাই হবে কাদের জন্য, মাথায় রাখতে হবে এটা কিন্তু অনলি উইক অ্যাসিড আর উইক বেস, মানে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের জন্য অ্যাপ্লিকেবল। এটা হচ্ছে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের জন্য অ্যাপ্লিকেবল। কথাটা কিন্তু মাথার মধ্যে একদম ভালো করে ঢুকাই ফেলবা। এবং আমরা জানি এই যে দুর্বল অ্যাসিড বা ক্ষার, দুর্বল অ্যাসিড ক্ষার কি তৈরি করে, আমার এই যে দুর্বল অ্যাসিড ক্ষার, এরা কিন্তু সাম্যাবস্থা তৈরি করে। এটা কি তৈরি করে, সাম্যাবস্থা তৈরি করে। এগুলো কিন্তু আমাদের আগের ক্লাসগুলোতে অনেকবার বলা হয়েছে, ঠিক আছে। এখন জাস্ট একটু তোমাদের রিভিউ করে দিচ্ছি, মানে একটু মনে করাই দিচ্ছি আর কি। এর ক্লাসগুলো যদি ঘাটো তাহলে কিন্তু পেয়ে যাবো যে বিষয়টা। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এখানে একটা দুর্বল অ্যাসিড নেব। তো তুমি কি করবে, এখানে ধরবা একটা দুর্বল অ্যাসিড, ধরি H প্লাস A মাইনাস, এটা কি, এটা একটা দুর্বল অ্যাসিড, তুমি ধরে নেবা এটা একটা কি, দুর্বল অ্যাসিড। ওকে, তাহলে এই দুর্বল অ্যাসিড কি করবে, যখন জলীয় দ্রবণে যাবে, এই দুর্বল অ্যাসিড যখন জলীয় দ্রবণে যাবে তখন সে কি তৈরি করবে, সাম্যাবস্থা তৈরি করবে। তাহলে আসো সেই সাম্যাবস্থা আমরা একটু এঁকে ফেলি। সেটা হচ্ছে কি, যে এখানে হচ্ছে যে কি H প্লাস, এখানে হচ্ছে যে কি A মাইনাস, এরকম করে সাম্যাবস্থা তৈরি করবে। আচ্ছা, তো ধরি যে শুরুতে, ধরি শুরুতে এই বেটা ছিল কি পরিমাণে, সি পরিমাণ ঘনমাত্রায় ছিল, এরা কিন্তু কেউ ছিল না শুরুতে, ঠিক আছে। তারপর আমরা জানি সাম্যাবস্থায় কি হবে, আবার আগের মতো সাম্যে কি হবে, এখান থেকে মাইনাস এক্স হবে, এখানেও হবে প্লাস এক্স, এখানে হবে কি প্লাস এক্স। আচ্ছা, তারপরে মোট থাকবে কত, মোট থাকবে হচ্ছে যে কি আমার সি মাইনাস আলফা, এখানে হচ্ছে কত প্লাস এক্স, এখানে হচ্ছে কত প্লাস এক্স, এটা আমরা জানি। কিন্তু এখন আমরা কি করতে চাই, এই আসওয়াল্ডের সূত্রের মধ্যে কি জানো, আমার কিন্তু কি আনতে হবে, আসওয়াল্ডের সূত্রে আমার আলফাকে আনতে হবে। আলফা মানে কি, বিয়োজন মাত্রাকে আমার আনতে হবে। কিন্তু এক্স কি বিয়োজন মাত্রা না, এক্স হচ্ছে বিয়োজিত মূল সংখ্যা। তাই আমি কি করব, একটু টেকনিক খাটাবো। এখানে কি করবো, একটু টেকনিক খাটাবো। দেখো কি এরকম জিনিস টেকনিক, এখানে দেখো তোমাদেরকে বলছিলাম কিনা, দেখো স্যার আলফা সমান কি ছিল মনে করো, দেখো তো আলফা সমান ছিল হচ্ছে আমার বিয়োজিত মূল সংখ্যা ডিভাইডেড বাই কি, আদি মূল সংখ্যা। মনে পড়ে কিনা, বিক্রিয়কের বিয়োজিত মূল সংখ্যা ডিভাইড বাই আদি মূল সংখ্যা। তো আমি দেখতেছি যে বিক্রিয়ক থেকে, বিক্রিয়ক মানে কি এইচ এ, এখান থেকে মাইনাস এক্স পরিমাণ কি হচ্ছে, বিয়োজিত হচ্ছে। তাহলে কি হবে, বিয়োজিত মূল হবে এক্স পরিমাণ, আর আদি মূল সংখ্যা কত, ধরো আমার সি পরিমাণ। হ্যাঁ, এটাকে আমি ঘনমাত্রা বলতেছি যদিও একই কথা, সি পরিমাণ। তাহলে সুতরাং আমি আলফা সমান কি পেলাম, এখান থেকে এক্স বাই সি পেলাম কিনা বলো। তাহলে সুতরাং দেখো তো স্যার এক্স সমান কত হয়, আলফা ইন্টু সি হচ্ছে না, ইয়েস। তাহলে আমি এখানে যেখানে যেখানে আমি এক্স দেখবো, যেখানে যেখানে আমি এক্স দেখবো, এখন কি করব, এক্স গুলোকে মুছে দেবো। এক্স গুলোকে মুছে দিয়ে কি লিখবো, আলফা সি লিখবো। কারণ এক্স বলা যে কথা, আলফা সি বলা সেম কথা। তাহলে কি হচ্ছে, মাইনাস সি আলফা প্লাস সি আলফা প্লাস সি আলফা। তাহলে অবশিষ্ট থাকতেছে কত, মোট হচ্ছে সি মাইনাস সি আলফা, এখানে সি আলফা, এখানে সি আলফা। শেষ। এটা আশা করি সবাই বুঝতে পারছো। জাস্ট একটু টেকনিক করে লিখছি আমি। এখানে এক্স কে
জাস্ট আলফা দ্বারা রিপ্লেস করে দিচ্ছি। কেন? কারণ আমার এই যে আসওয়াল্ডের লঘুকরণ সূত্র, আসওয়াল্ডের সূত্রে কিন্তু বিয়োজন মাত্রার কথা বলা হয়েছে। কার? বিয়োজন মাত্রার। আর আমার কিন্তু কি আনতে হবে? বিয়োজন মাত্রা আনতে হবে। তাই কি করলাম, এখানে বিয়োজন মাত্রা নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, তাহলে এখানে জিনিসটা পেয়ে গেলাম। তাহলে কাজ করি, এটাকে একটু নেক্সট স্লাইডে পেস্ট করি। দাঁড়াও, আচ্ছা, এটা ছোট করে রাখি। এখন আমি কি করব, এই দুর্বল অ্যাসিডের এখান থেকে আমি কি করব স্যার, একটু করে তার সাম্য ধ্রুবকটা বের করব, তার সাম্য ধ্রুবক। তো যেহেতু অ্যাসিডের বিয়োজন ধ্রুবকটা আমরা বের করব, এটাকে বলা হবে কে এ। তাহলে এখানে কি হবে, এখানে হবে কিছুই না, এখানে হবে এইচ প্লাস, এখানে হবে এ মাইনাস, এরপরে এখানে হবে কি এইচ এ। আচ্ছা, তাহলে এখন মানগুলো একটু করে বসাই। তাহলে মান বসালে কি হবে, এখানে হবে আমার সি আলফা ইন্টু সি আলফা, এখানে হবে কি সি কমন নিলে 1 মাইনাস আলফা। এই তো সি মাইনাস সি আলফা ছিল না এখানে, তাহলে সি কমন নাও, সি কমন নিলে কত হবে 1 মাইনাস আলফা, এই আর কি। আচ্ছা, মুছে দিই, জাস্ট বোঝার জন্য বলা। আচ্ছা, এখন দেখো স্যার গুণ করলে কত হবে, এখানে হবে সি স্কোয়ার আলফা স্কোয়ার, এখানে হচ্ছে সি 1 মাইনাস আলফা। একটু কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখা যাবে এখানে হবে কি, এখানে হবে আমার সি থাকবে, এখানে থাকবে আলফা স্কোয়ার, এখানে থাকবে 1 মাইনাস আলফা। শেষ। এখন একটা জিনিস এখানে বুঝার মতো আছে স্যার, এখন একটা জিনিস এখানে বুঝার মতো আছে। সেই জিনিসটা কি দেখো, মনে করো দেখো স্যার, তোমাদের আমি বলছিলাম যারা যারা দুর্বল অ্যাসিড, যারা যারা দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার, তাদের ক্ষেত্রে আলফার মানটা কিন্তু 10%-এরও কম হয় কিনা বলো, এটা বলছিলাম। 10% মানে কি 0.1% থেকেও কম হয় কিনা বলো। তার মানে এখন দেখো তো, তাহলে 1 মাইনাস আলফা এটা মানে কি বুঝায়, 1 মাইনাস 0.1, 0.1 থেকে কম, তার মানে কত 0.01, এটার বিয়োগফল কত হবে 0.999 সামথিং কিনা বলো। অর্থাৎ দেখো তুমি এই বিয়োগফলটার মান না এরকম পাবা। এরকম মানে কি, এটা দেখতে কার মতন, একটা 1 এর সমান না। মানে 1 থেকে তুমি যত ছোট সংখ্যায় বিয়োগ করো না কেন, বিয়োগফলটা কিন্তু একদম 1 এর কাছাকাছি থাকবে। এই কথাটা একবার বলতেছি, দেখো আলফার মান কিন্তু 10%-এরও কম, মানে 0.1 হবে। এটা বাই ডিফল্ট সূত্র আমরা জানি, সূত্র না সংজ্ঞা আমরা জানি যে দুর্বল অ্যাসিডের বিয়োজন মাত্রা কত হয়, 10%-এরও কম হয়, হ্যাঁ সাধারণত। তাহলে 10%-এর কম কত ধরতেছি আমি, কত 0.01, মানে 1% ধরলাম আর কি। হ্যাঁ, একটু মুছে দিই, আমি ধরলাম এই আলফার মানটা কত 1% ধরতেছি আর কি, তার মানে কত 0.01। তাহলে বিয়োগফলটা কত হবে 0.999 সামথিং হবে না। তার মানে দেখো তো, এটা বিয়োগ করলেও এটা কাছাকাছি থাকতেছে কার, 1 এর না। তার মানে আমি এখানে একটা অ্যাপ্রক্সিমেশন লাগাইতে পারি, মানে এখানে একটা ধারণা লাগাইতে পারি। কি ধারণা দেখো, যে আমার এখানে কি হচ্ছে, এখানে 1 মাইনাস আলফা এটা কিন্তু কার সমান, 1 এর সমান। তাহলে দেখো তো, সুতরাং আমার কে সমান কি হচ্ছে, কে সমান হচ্ছে সি আলফা স্কোয়ার ডিভাইড বাই কত 1, অর্থাৎ কত সি আলফা স্কোয়ার। এই তো স্যার আমরা পেয়ে গেলাম আসওয়াল্ডের সূত্রের গাণিতিক রূপ। কোনটা, এই যে আচ্ছা নেক্সট স্লাইডে লিখি, এই যে আমরা পেলাম কে সমান সমান সি আলফা স্কোয়ার, এটাই হচ্ছে আসওয়াল্ডের লঘুকরণ সূত্র। এটাই হচ্ছে কি আসওয়াল্ডের লঘুকরণ সূত্র, এটা মার্ক করে দিই। এই তো, এটাই হইলো আমার সেই বিখ্যাত আসওয়াল্ড লঘুকরণ সূত্রের গাণিতিক রূপ, কে এ সমান সি আলফা স্কোয়ার। তো এটা তো অ্যাসিডের জন্য, এটা কার জন্য, এটা হচ্ছে যে কি অ্যাসিডের জন্য। তাহলে ক্ষারের জন্য কি হবে, ক্ষারের বিয়োজন ধ্রুবক কে বি সমান কি হবে সি আলফা স্কোয়ার। শেষ। অ্যাসিডের জন্য যা, ক্ষারের জন্য তা। ওকে, তুমি এখান থেকে জিনিস করতে পারো যে তুমি এখান থেকে ধরো আলফার মানটা বের করলা, তাহলে সুতরাং আলফা সমান কত হবে, আলফা সমান হবে রুট ওভার, আলফা সমান হবে রুট ওভার কে এ ডিভাইড বাই সি। আরো সুন্দর করে লিখি যে আমি এটাকে 1 বাই সি ইন্টু কে আকারে লিখতে পারি না, রুট ওভার। স্যার দেখো তো, কোনো একটা অ্যাসিডের জন্য কে এ মানে কি, এটার মান ফিক্স কিনা বলো, মানে ধ্রুবক কিনা বলো। তাহলে সুতরাং আমি কি পাচ্ছি, আলফা সমান পাচ্ছি, সরি আলফা সমান না, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, আলফা সমানুপাতিক। তাহলে এখানে আমি পাচ্ছি কি, আলফা কার সমানুপাতিক দেখো তো, আলফা হচ্ছে সমানুপাতিক রুট ওভার 1 বাই সি। এই সূত্রটা আমি বলতেছিলাম। অর্থাৎ দেখো স্যার, আমরা যখন সূত্র আকারে পড়ছিলাম স্যার, কই দেখো যে অসীম লঘু করা হলে আলফার মানটা বৃদ্ধি পায়, এটাই হচ্ছে তার বহিঃপ্রকাশ। তুমি দেখো না স্যার, অসীম লঘু 1 বাই সি মানে কি লঘু না, 1 বাই সি মানে কি লঘু, অর্থাৎ আলফা ইজ সমানুপাতিক টু কি লঘু। তার মানে তুমি যত বেশি লঘু করবা
আলফার মান তত বৃদ্ধি পাবে। ইয়েস, এটাই হলো আমার সেই সূত্র, আমরাই পেয়ে গেলাম। এটাই হচ্ছে কি আমার আসওয়াল্ডের সূত্র, এটাই হচ্ছে আমার আসওয়াল্ডের কি সূত্র। তুমি দেখবা তোমাদের বইতে এটাকে লঘু আকারে বলা নাই, বলা হচ্ছে কি ঘনমাত্রার ব্যস্ত অনুপাতিক। কি বলা হচ্ছে এটাকে? এটাকে আবার বইতে বলা হচ্ছে কি ঘনমাত্রার ব্যস্তানুপাতিক, এটাও বলা হচ্ছে। তো যে যেমনি বলে একই কথা। তো তোমার কাজ হচ্ছে কি ডেরিভেশনটা বুঝো না বুঝো, এই সূত্রটা একটু ভালো করে মুখস্থ করতে হবে, এটা আর এটা। আর এই জিনিসটা একটু বুঝতে হবে যে যে লঘু যদি বেশি করি তাহলে আলফার মানটা বেশি বৃদ্ধি পায়। এই জিনিসটা তোমার একটু বুঝতে হবে, আর কিছুই না। সূত্রের প্রমাণ দরকার নাই, সূত্র মুখস্থ করবা আর এই লাস্টে যে কথাগুলো বললাম একটু বোঝার ট্রাই করবা। হ্যাঁ, এগুলা আমি বলছি। তাহলে মোটামুটি আমাদের আসরের লঘুকরণ সূত্র আমরা বুঝে গেছি। এখনো আরো কিছু কাজ আছে, এটা আমি লিখে রাখতেছি, ওটা আমরা নেক্সট ক্লাস থেকে করব। সেটা কি দাঁড়াও লিখে রাখি, টপিক নেলে ভুলে যাব। এই তো হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা কি করব, এই আসওয়াল্ডের সূত্রের কিছু সামারি বের করব। আমরা কি করব, সুন্দর করে লিখে দাঁড়াও। নেক্সট ক্লাসে আমরা কি করব, নেক্সট ক্লাসে আমরা আসওয়াল্ডের সূত্রের কিছু সামারি বের করব। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।